বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সম্ভবত একমাত্র নেতা ৫ই আগস্টের পর থেকে যার বক্তব্য আমরা দেখছি যে কনসিস্টেন্ট। অর্থাৎ তার বক্তব্যের মধ্যে কোনো বিভ্রান্তি আমরা এখনো পাইনি। যেটা আমরা কিন্তু ডক্টর শফিক জামায়াতের আমির তার মধ্যে পেয়েছি। তিনি নানা সময় একেকবার একেক কথা বলছেন। কিন্তু তারেক রহমান কিন্তু ৫ই আগস্টের পর থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি কিন্তু ধারাবাহিকভাবেই তার বক্তব্যের মধ্যে কিন্তু কোন ধরনের পরিবর্তন আমরা দেখিনি। তার অবস্থান কিন্তু পরিষ্কার। নির্বাচনের দাবিতে বা নির্বাচন কোন সময় হতে হবে, তার বক্তব্যগুলো একদম ক্লিয়ার। তো তারপর দেখা যাচ্ছে যে বিএনপিকে কেন্দ্র করে বা বিএনপির নেতাদেরকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে এক ধরনের ক্যাম্পেইন চলছে। এবং কি করে বিএনপিকে মেলাইন করা যায়, কি করে নির্বাচনটাকে পেছানো যায়, এ ধরনের একটা চক্রান্তে কিন্তু কিছু ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার তারা আটঘাট বেঁধেই কিন্তু নেমেছে। এবং তাদের জোর প্রচেষ্টা দেখে মনে হচ্ছে যেন তারা ইউটিউবে যুদ্ধ করে তারা বিএনপির মতো একটা রাজনৈতিক দলের জনপ্রিয়তাকে একদম শেষ করে দিবে। তো এই যে দেখা যাচ্ছে যে জনপ্রিয় ইউটিউবার কিন্তু ৩০ দিনের মধ্যে দেখা গেল সে ৩০ টা ভিডিও বানালো। এর মধ্যে ২৫ টা ভিডিও হচ্ছে বিএনপিকে গালমন্দ করে বানাচ্ছে। এবং বিএনপির জনপ্রিয়তাকে হ্রাস করে হয়তো একটা প্রচেষ্টা নেওয়ার চেষ্টা করছে যে পেছনের দরজা দিয়ে অন্য কাউকে ক্ষমতায় রাখা যায় কিনা বা নির্বাচনটাকে পিছিয়ে দেয়া যায় কিনা। তো এই যে বিএনপিকে কেন্দ্র করে নানা ধরনের যে খেলা আমরা দেখতে পাচ্ছি, এই খেলাগুলো কি আপনার মনে হয় যে বিএনপির মতো একটা রাজনৈতিক দলকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে? আর যদি ফেলে দিয়ে থাকে বিএনপি কি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে কিনা আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ নাজমুল সাকিব। মানে আমি আগে আমার অবস্থানটা ক্লিয়ার করি যে আমি ব্যক্তিগতভাবে বিএনপির রাজনীতি করি এবং বিএনপির রাজনীতি করে আমি মানে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই দলের যে প্রধান রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবচেয়ে বড় সমালোচক হতে। মানে আমি নিজেকে এভাবে তৈরি করতে চাই এবং সমালোচক হয়ে এই রাজনীতিতে টিকে থাকতে পারবো কিনা সেটি একটু প্রমাণও করতে চাই যে আসলে সম্ভব কিনা। এবং আমার কাছে মনে হচ্ছে জনাব তারেক রহমানের সমালোচনা করে বিএনপির রাজনীতি আমি টিকে থাকতে পারবো। কারণ কারণ ওনার যে রাজনৈতিক প্রজ্ঞা আমি লক্ষ্য করে দেখেছি যে দীর্ঘদিন এখন যেটি আপনি বলছেন যে কনসিস্টেন্সি, কারণ আমরা তো অনেক সময় ভাবি না যে রাজনীতি অনেকে ইনহেরেন্ট একটা রাজনীতি পাওয়া, যে হঠাৎ করে যে অমুকের সন্তান হিসেবে রাজনীতিতে পাওয়া এটির একটি বিষয় আমরা অনেক সময় বলি অনেকের ক্ষেত্রেই, কিন্তু উনার ক্ষেত্রে বলার সুযোগটা এখন একটু কম। উনি যে শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান কিংবা বেগম খালেদা জিয়ার সন্তান হওয়ার কারণে উনার এই অবস্থান, নাকি উনার ব্যক্তিগত খাটুনি, পরিশ্রম, মেধা সম্পৃক্ততা থাকার কারণে, এটি একটা অ্যানালাইসিসের বিষয় রয়েছে। কারণ এটি অ্যানালাইসিস করলেই আপনি জানতে পারবেন যে তার কনসিস্টেন্সিটা কেন। তার বয়স হয়ে গেছে ধরেন ৫৭-৫৮ বছর বয়স। এই ৫৭-৫৮ বছর বয়সে উনি রাজনীতিটাকে পুরো জীবন দেখেছেন। প্রথম কারণ হচ্ছে পরিবারের কারণে। কারণ উনি বাংলাদেশের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতির সন্তান, তারপরে ৩ বারের প্রধানমন্ত্রীর সন্তান। যে কারণে উনি সারা জীবন ক্ষমতাটাকে দেখেছেন, রাজনীতিটাকে দেখেছেন। অতএব এটা একটা শিক্ষা উনার। পাশাপাশি উনি যখন বগুড়া পৌরসভা বিএনপির সদস্য থেকে শুরু করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তারপরে হচ্ছে গিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান, তারপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই আস্তে আস্তে তার এই অবস্থান, শুধু এই অবস্থান না, তারপর উনার মাঠ পর্যায়ে যখন বিএনপি ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকাকালীন সময়ে উনি কোনোভাবেই ক্ষমতার মানুষ বলে অনেক পারসেপশন আছে এখানে তো তখনকার, যে উনি চাইলে মন্ত্রী হওয়া, উপদেষ্টা হওয়া, এমপি হওয়া সবকিছু না হয়ে মাঠ পর্যায়ে তৃণমূল রাজনীতিটাকে তৈরি করার জন্য যেভাবে উনি ইউনিয়নে সফর করেছেন, গিয়েছেন, হ্যাঁ, তৃণমূল প্রতিনিধি সম্মেলন করেছেন, যেটা ডাক দিয়েছেন, এবং পরবর্তীতে যখন নির্বাসিত হয়েছেন, নির্বাসিত জীবন যাপন করছেন, এবং নির্বাসিত জীবনে গিয়ে একটি সেকেন্ড, একটি সময় কোনোভাবেই কোনো মানে আছে না, আমরা তো ব্যক্তি জীবনে দেখবেন পরিবার নিয়ে অনেক আনন্দ উৎসব করছি, উৎসাহ করছি, মানে জন্মদিন উদযাপন কত কিছু তো ব্যক্তি জীবনে করছি না, একটা ব্যক্তি জীবন তো থাকবেই, আমাদের থাকে। এই সব কিছুকে উপেক্ষা করে উনি তার জীবনের এই ২৪টা ঘন্টার মধ্যে ১৮ থেকে ১৯ ঘন্টার সময় বাংলাদেশে উনি প্রত্যেকটি উপজেলা,
পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে কনসেন্ট্রেট করতে পেরেছেন। এটি কিন্তু উনি ছাড়া তার বাইরের অনেকেই বলতে পারবে না, জানতে পারবে না। উনাকে আপনি যদি জিজ্ঞেস করেন যেকোনো বাংলাদেশের যেকোনো উপজেলার স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল কিংবা যেকোনো অঙ্গ সংগঠন কিংবা সহযোগী সংগঠনের কারা কাজ করছে, কারা অ্যাক্টিভ না। এখন এত বড় বৃহৎ দলে কিন্তু অনেক ভুল ভ্রান্তি, অনেক সমস্যা থাকবেই। আমরা কি সমস্যা উনার সমালোচনা করতে গিয়ে বলি? একটি কনসোর্টিয়াম তাকে ঘেরাও করে থাকে এটা বলি। একটা সিন্ডিকেট কাজ করে এটা বলি। উনার যারা যাদেরকে দায়িত্ব দেয় তারা দায়িত্ব ঠিকমতো পালন করে না। উনাকে ভিন্ন রিপোর্ট দেয় সেটি বলি। এবং অনেকে যাদেরকে বিভিন্ন মাঠে ঘাটে দায়িত্ব দেওয়া হয়েছে তারা অর্থ, পয়সা এই সকল তসরুপ করে এইসব বিনিময়ে পদ পদবি দেয়। এইসব কথাগুলো বলি। এ সকল সব কথাগুলো কিন্তু উনাকে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে শুনতে হয়। এবং উনি শোনে না যে তা না, সবই উনি অবজার্ভ করছেন, দেখছেন, বুঝছেন। কিন্তু অনেক সময় অনেকের প্রতি হতাশ হন, কিন্তু কখনো উনি বিরক্তি প্রকাশ করেন না কিংবা কখনই উনি রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে এটাকে শুধু চেঞ্জ করেন। একটা ধরেন নেতৃত্বটা পরিবর্তন করেন। কারণ উনি জানেন যে এত বড় একটি রাজনৈতিক দলে কোথায় কে কখন কি ধরনের ভুল ভ্রান্তি এবং কি ধরনের প্রচার করে এই দলটাকে ব্যবহার করে, এমনকি উনাকে ব্যবহার করে যারা যে সকল অপকর্ম করার চেষ্টা করে তাদেরকে দমন করা কিন্তু রাতারাতি সম্ভব না। তবে তাদের দমন হবে, তারা দমন হয়ে যাবে। আপনি নিশ্চয়ই নিজেও কিন্তু আপনি অনেক বলেছেন আপনার বিভিন্ন শোতে যে কারা এই সিন্ডিকেট গুলা কাজ করছে। সিন্ডিকেট গুলা কিন্তু সেই প্রভাব আপনি দেখতে পাচ্ছেন না এখন। কারণ একটি বৃহৎ রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতার রাজনৈতিক অবস্থানটা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের কারণে। যতটা না বিএনপি, যতটা না তারেক রহমান তার ব্যক্তিগত কারণে প্রয়োজন, তার রাজনৈতিক অবস্থানটা খুব বেশি প্রয়োজন বাংলাদেশের কারণে। আপনি দেখেন এই একটা ব্রিটিশ পত্রিকায় ম্যাগাজিনে যখন তার নিয়তির বরপুত্র বা নিয়তির পুত্র হিসেবে ডেস্টিনি চাইল্ড, এটাই তো মনে কভার পেজ ছিল। এই যে কভার পেজটি করেছে এবং মানে উনি প্রধানমন্ত্রী হওয়ার পথে এই শব্দটা বিশ্ব দরবারে কিন্তু মানুষ জানে। এবং উনাকে নিয়ে তাহলে সবচেয়ে বেশি শঙ্কাও হচ্ছে অনেকের। উনাকে নিয়ে অনেকের জেলাস হওয়ার অনেক কারণ তৈরি হচ্ছে এবং অপর রাজনৈতিক দলগুলা উনাকে ঠেকানোর চেষ্টাও করছে। এবং এগুলোও কিন্তু রাজনৈতিক দলের আভ্যন্তরে যে সকল অপকর্ম হচ্ছে সে সকল অপকর্মকে, ছোটখাটো কোনো অপকর্মকে তুলে ধরারই একটি নামান্তর মাত্র। এবং ফলে বিএনপিকে শুধু ছোট করা হয় না, অনেক সময় দেখা যাচ্ছে রাজনীতির একজন শীর্ষ নেতাকে যদি কোনো না কোনো ভাবে আষ্টে পৃষ্ঠে বাঁধানো যায় তাহলে এই রাজনৈতিক দলটাকে ঠেকানোর চেষ্টা করার একটা পরিকল্পনা সমাজে থাকবেই। এটা খুবই স্বাভাবিক। এবং সমাজে থাকবে বলেই উনি ধরেন আরো আগে ২ থেকে ২.৫ বছর আগে ধরেন যে সকল সংস্কারের কথা বলা হচ্ছে এখন, সেই সংস্কারের কথাগুলো আপনি যদি ৩১ দফা দেখেন এবং ৩১ দফা দেখলেই আপনি বুঝতে পারবেন সংস্কারের প্রথম ধারাটাই কিন্তু সংস্কার নিয়েই। যে একটা সংবিধান সংস্কারের কথা বলা, কমিশন গঠন করা। তার মানে সংস্কারের বিষয় তো ওয়াকিবহাল। এবং আমরা যারা সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করিয়েছি, আমরা যারা ধরেন বিচার বিভাগকে বা বিচারকে ওদের বিচার মানে আওয়ামী লীগের যাদের বিচারটাকে দ্রুত করে ফেলতে হবে বলার একটা তকমা মানুষকে বোঝাচ্ছি, যেটা আদৌ সম্ভব না। বিচার তো রাতারাতি করে ফেলা যাবে না। অতএব সেটি আমরা মুখোমুখি দাঁড়া করাচ্ছি। তারাও ধরেন অনেক অপচেষ্টায় লিপ্ত। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগেই এই কয়েকদিন আগে ২ সপ্তাহের একটি রিসার্চ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই রিসার্চটি গবেষণা করেছে। সেই মার্জরিপে তারা আনতে চেয়েছিল ডাকসু নির্বাচনটা মূলত। যে ডাকসু নির্বাচনটা প্রয়োজন কিনা বা ডাকসু নির্বাচনটা এখন প্রয়োজন না কখন প্রয়োজন। কারা ডাকসু নির্বাচন চায়, কারা চায় না। এ ধরনের একটা বিষয় যেখানে প্রায় ৯৬% ছাত্রই, প্রায় ১৭৪৩ জন ছাত্র অংশগ্রহণ করেছে। তার ৯৬% ডাকসু নির্বাচনটা চেয়েছে। এখন ধরেন ডাকসু নির্বাচনটা এখন যদি প্রশ্ন চলে আসে যে ডাকসু নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে না জাতীয় নির্বাচনের পরে। এখন এই সকল গবেষণার যদি মূল উদ্দেশ্যগুলো থাকে, এখন অবশ্যই একটা ভালো উদ্দেশ্য। আমরা ডাকসু নির্বাচনটা বাংলাদেশের নেতৃত্ব তৈরি করার জন্য অত্যন্ত গঠনমূলক একটি সিদ্ধান্ত হবে। এবং আমি নিজেও চাই, যেহেতু নিজে ছাত্র সংঘ ছাত্র রাজনীতি করে আসছি, ফলে একটি ছাত্র
সংগঠন একটি নিয়মতান্ত্রিক ছাত্র আন্দোলন বাংলাদেশে তৈরি হোক, বিশ্ববিদ্যালয়গুলোতে সংসদ নির্বাচিত হোক, সেখানে বাংলাদেশে কারা কারা ছাত্র রাজনীতি করবে, হঠাৎ করে ছাত্ররা এসেই আন্দোলন করেই উপদেষ্টা হয়ে যাবে, এই ধরনের যে প্রবণতা, আন্দোলন করার সাথে সাথে একটা ছেলে দেশের মন্ত্রী হতে চাইবে, এই যে প্রবণতাটাকে এটাকে ভেঙে ফেলতে হবে, কারণ এটা একটা প্রবণতা হয়ে যাচ্ছে। আর যে প্রশ্নটি আপনি করেছেন যে যারা যারা ইউটিউবাররা কিংবা অন্যান্য যারা বলে তার বিরুদ্ধে বা তারেক রহমানকে ছোট করে, বিএনপিকে খাটো করে বা একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে মানুষের মধ্যে একটি বড় ধরনের ভিন্ন মেসেজ তৈরি করতে চাচ্ছে, সেই ভিন্ন মেসেজটি কতটুকু টেকসই, কতটুকু টিকবে, এবং সেটি কিন্তু বড় প্রশ্ন। কারণ যারা রাজনীতি করে বাংলাদেশের মাঠ পর্যায়ে বিস্তৃত একটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, এবং এই বিএনপি রাজনীতির যে নেটওয়ার্ক, যে জাল বিস্তার করা আছে, সেই জাল ভেদ করে ওই ধরনের শব্দ, ওই ধরনের কথাবার্তাগুলো যারা বলছে, তারা বরঞ্চ তাদের অবস্থানটাকে তখন যাচাই করে দেখতে পারে যে তাদের অবস্থানটা 3 মাস 6 মাস আগে তাদের অবস্থানটা কি ছিল মানুষের কাছে, মানুষ তাদেরকে কোন চোখে মূল্যায়ন করেছে, আর এখন তাদেরকে কিভাবে মূল্যায়ন করছে। তারা নিশ্চিত তারা কমেন্ট বক্সে যদি যায়, তাহলে তারা কমেন্ট বক্সে তারা দেখতে পারবে। কিন্তু বিএনপির যেটি সমস্যা হচ্ছে, বিএনপি তো অতিরিক্ত সোশ্যাল মিডিয়া নির্ভর একটি সংগঠন হতে চায় না। এটির পক্ষেও রয়েছে, বিপক্ষেও রয়েছে। কারণ সোশ্যাল মিডিয়া নির্ভর হয় কখন মানুষ, যখন তাদের রাজনৈতিক ভিত্তি খুব একটা শক্ত থাকে না, তখন তারা কারো না কারো উপর ভর করে সোশ্যাল মিডিয়া, অন্যান্য অপর মেইন স্ট্রিম মিডিয়ার উপর বেশি ভর করতে হয়। বিএনপির যেটা মেইন স্ট্রিম মিডিয়াতে, যেমন দেখেন তারেক রহমান তো বক্তব্য প্রচার করাই নিষিদ্ধ ছিল, তাই না? প্রচার করা যেখানে নিষিদ্ধ, সেখানে উনি সারা বাংলাদেশে রাজনীতির বার্তা প্রচার করেছেন, রাজনীতির বয়ান প্রচার করেছেন, রাজনীতি করার কৌশল প্রচারণা করেছেন, রাজনীতি কিভাবে ঢেলে সাজানো যায় সেটি প্রচার করেছেন, এত বাধা থাকা সত্ত্বেও। অতএব সোশ্যাল মিডিয়া নির্ভর যারা, যে সকল বিশেষ করে ইউটিউবারদের কথা বলছে, আপনারা যারা এটি করছেন, এটি ফলে কি হবে, বাংলাদেশের রাজনীতিতে একটা সংঘাত তৈরি হবে। এবং আমরা কিন্তু বাংলাদেশে একটা বড় ফ্যাসিস্ট বিদায় দেওয়ার পরে দেশ গড়ার কাজে কিন্তু সবার এক থাকা উচিত ছিল, এবং এক থাকতে চেয়েছি, কমিটেড, এবং এই কমিটমেন্ট নিয়েই কিন্তু সবাই, কিন্তু সেই কমিটমেন্টটা যারা ভাঙছেন, তারা ভাঙছেন কেন? তারা ভাঙছেন বুঝি আরেকটা দল ক্ষমতায় চলে আসলে বুঝি তাদের অস্তিত্ব আরো ধ্বংস হয়ে যাবে, আরো নষ্ট হয়ে যাবে, তাদের বয়ানগুলো, তাদের কথাগুলো মানে আর কেউ শুনবে না। কিন্তু সেটি মিথ্যা, সেটি ঠিক না। আপনার অবস্থানটা অবশ্যই আপনাকে ধরে রাখতে হবে, আপনার অবস্থানটা অন্য কেউ ধরে রাখতে পারবে না। অতএব সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা যারা যে রাজনৈতিক দল করি না কেন, শুধু একটাই ভাবতে হবে যে এত কষ্ট করে 2000 রক্তের উপরে এই 5ই আগস্ট প্রতিষ্ঠিত, তার এই 5ই যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবটি আমাদেরকে ধারণ করতে হবে, অবশ্যই মনে প্রাণে ধারণ করে ভাবতে হবে একটি পরিবর্তনের যে ডাক দিয়েছে, পরিবর্তনের জন্য যারা আত্মহুতি দিয়েছে, তাদের রক্ত যাতে বৃথা না যায়, তাদের এই আত্মদান, তাদেরকে প্রতিদান দেওয়ার তো সুযোগ আমাদের নাই। তারপরও আমরা যাতে একত্রিত থেকে আমরা ঐক্যমতের মাধ্যমে বাংলাদেশটাকে সাজাই, ভিন্ন ভিন্ন মতামত প্রদর্শন করতে পারি, কিন্তু তাই বলে আমরা যদি কুৎসা রটনা করি, কারণ আমার কথায় হয়তো আমি এনসিপি কে বলেছি কোনো সিট পাবে না, জামাতকে বলেছি কোনো সিট পাবে না, ধরেন এটা বাস্তবতা বলেছি, এটা তো কেউ যদি কুৎসা মনে করে, তাহলে তো আমার কথা বলার সুযোগ থাকবে না। মানে বাস্তবতা বলতে হবে, কিন্তু বাস্তবতাটা যুক্তি নির্ভর হতে হবে। যে কারণেই আমি মনে করি বাংলাদেশের বিএনপি রাজনৈতিক দলটি যে নেটওয়ার্কটি তৈরি হয়েছে, সেটি সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থান ইতিমধ্যে রয়েছে, এবং সেটির মধ্যে আমরা শুধুমাত্র একটি নৈতিক নেতৃত্ব উন্নয়নে একটি কাজ শুরু করে দিয়েছি, এবং নৈতিক নেতৃত্ব উন্নয়ন যদি তৈরি করতে পারি, বাংলাদেশে যে লিডারশিপ ট্রেনিং যে মডিউলগুলো তৈরি হচ্ছে, সেগুলো লিডারশিপ মডিউল ট্রেনিং গুলো সেটি সবার জন্য উন্মুক্ত থাকবে, এবং আমরা আশা করছি বাংলাদেশ বিনির্মাণে আমরা যারা টিকে আছি, বেঁচে আছি, তারা বাংলাদেশের স্বার্থে কাজ করে যেতে পারবো জীবনের শেষ দিন পর্যন্ত।